আমাদের স্টিরিও কেমিস্ট্রিতে ন্যাশনাল ইউনিভার্সিটির 6 চ্যাপ্টার বিগলিত স্টিরিও রসায়ন থেকে যে টপিক্সটা সবচেয়ে গুরুত্ব দিয়ে রেখেছে সেটা হলো ডেকালিনের স্টিরিও রসায়ন। আমাদের বলা হচ্ছে ডেকালিনের স্টিরিও রসায়ন তো শিখতে হবে, সেই সাথে ডেকালিনের আলোক সক্রিয়তা আর স্থিতিশীলতাও শিখতে হবে। মানে ডেকালিন দুইটা সমানুদায়, সিস ডেকালিন আর ট্রান্সডেকালিন, তাদের ভিতরে কে অধিক স্থায়ী সেটাও আমাদের শিখতে হবে। তো দেখো এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি কয়ভাবে করতে পারে আমি সবভাবেই এখানে নোট করে রেখেছি। প্রথমত বলতে পারে একটা বাইসাইক্লিক বিগলিত চাকরি যৌগের স্টিরিও রসায়ন আলোচনা করো। তো বাইসাইক্লিক বিগলিত চাকরি যৌগ বললেই কিন্তু তোমরা চোখ বন্ধ করে ডেকালিন বুঝে নিবা, কারণ বাইসাইক্লিক দুইটা চক্র অনলি ডেকালিনেরই আছে। আবার বিগলিত চাকরি যৌগ আমরা জানি ডেকালিন একটা বিগলিত চাকরিক যৌগ, সংজ্ঞা শুরুতেই বলে দিয়েছি তোমাদের বিগলিত চাকরিক যৌগ কি। ওকে, আচ্ছা, তো আবার বলতে পারে ডেকালিনের স্টিরিও সমানুতা আলোচনা করো। ঠিক আছে, এখন স্টিরিও সমানুতা মানে কিন্তু জ্যামিতিক সমাণু আলোক সমাণু দুইটাই এক্সপ্লেন করতে হয়। এখন যদি কারোর জ্যামিতিক না থাকে শুধু আলোক সমাণু আলোচনা করো, যদি কারোর আলোক না থাকে শুধু জ্যামিতিক সমাণু আলোচনা করো। ঠিক আছে, যে কোনো একটা করো। তো ডেকালিনের স্টিরিও সমাণু বললে তুমি জ্যামিতিক বা আলোক যে কোনো একটা বা দুইটাও ব্যবহার করতে পারো। সেই সাথে তাদের স্থিতিশীলতা আলোচনা করার কথা বলতে পারি। ঠিক আছে, স্থিতিশীলতা মানে কি? মানে আমরা জানি ডেকালিনের দুইটা কনফার্মেশন বা সমাণু আছে, একটা হলো সিস ডেকালিন আর একটা হলো ট্রান্স ডেকালিন। এই দুইটার ভিতরে কে অধিক স্থায়ী সেই স্থিতিশীলতা এক্সপ্লেন করার কথা বলতে পারে। অথবা বলতে পারি সিস ডেকালিনের গঠন আলোচনা করো, তো আমরা সেটা একই প্রশ্নে আলোচনা করে দিব। অথবা বলতে পারে যে ব্যাখ্যা করো সিস ডেকালিন অপেক্ষা ট্রান্স ডেকালিন অধিক সুস্থির। অথবা এই যে সিস ডেকালিনের স্টিরিও সমানুতা আমরা যখন আলোচনা করব সেখানে আলোক সক্রিয়তা নামে একটা টপিকস আসবে, সেটাকে আলাদা করে বলতে পারে ডেকালিনের আলোক সক্রিয়তা ব্যাখ্যা করো, অথবা ডেকালিনের কনফার্মেশন ব্যাখ্যা করো। কনফার্মেশন মানে জাস্ট সিস আর ট্রান্স ডেকালিনের চিত্র আঁকাই দিলে হয়ে যায়। তা আশা করি এই ডেকালিনের প্রশ্নটা যেভাবেই আসুক না কেন তোমরা এই একই ভিডিও একই নোট ব্যবহার করে লিখে দিতে পারবা। এখন দেখো ডেকালিন বিষয়টা কি, আমাদের চ্যাপ্টারের নামই কিন্তু ছিল বিগলিত চক্রের স্টিরিও রসায়ন। তো আমরা শুরুতে আগে জেনে নিব যে এই বিগলিত চক্র বা বিগলিত চক্রিক যৌগ কারা বা এদের কিভাবে প্রস্তুত করতে হয়। দেখো খুব সহজ একটা বিষয়, যেসব যৌগের দুইটা বা তারও অধিক চক্র থাকে, দুইটা চক্র থাকবে বা দুইটা তিনটা চারটা এরকম চক্র থাকতে পারে, এই রকম সন্নিহিত মানে একত্রিত দুইটা চক্রের মাঝে যদি দুইটা কমন পরমাণু থাকে তারাই বিগলিত চাকরিক যৌগ। এই এক্সাম্পলটা দেখলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে একটা ডেকালিন রেখেছি, ডেকালিনে এরকম দুইটা বলয় বা চক্র থাকে। ঠিক আছে, দুইটা বলয় বা চক্র থাকে, বাট এইখানে আমি যদি এইটাকে একটু ডিপলি আলোচনা করি তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখো আমি ডেকালিনের গঠনটাকে একটু হাতে দেখাচ্ছি। জাস্ট আমরা ডেকালিন বলতে চিনি এরকম দুইটা চক্র থাকবে, তাই না? আচ্ছা, এর ভিতরে আমরা জানি প্রতিটা পয়েন্টে পয়েন্টে একটা করে কার্বন আছে আর দুইটা করে হাইড্রোজেন আছে কিন্তু। ঠিক আছে, প্রতিটা পয়েন্টে পয়েন্টে। তাহলে ওকে আমরা যদি ওইভাবে পয়েন্টে পয়েন্টে আমরা যদি ওইভাবে প্রকাশ করতে যাই কীরকম হয় দেখো তো। এই এই প্রতিটা পয়েন্টে কিন্তু এরকম একটা কার্বন দুইটা হাইড্রোজেন আছে। ওকে, এখন একটা চক্র কভার হলো, আরেকটা চক্র কভার করতে হবে না? তাহলে এটাকে কিভাবে করব? CH2 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 হয়ে গেল। এই হচ্ছে ডেকালিন। ঠিক আছে, আমি তোমাদের বইয়ে এইভাবে চিত্র দেওয়া থাকবে, আমি জাস্ট একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যে আসলে এখানে কি কি আছে। দেখো তাহলে প্রতিটা পয়েন্টে পয়েন্টে একটা করে কার্বন দুইটা করে হাইড্রোজেন থাকবে। এখন এখানে একটা বিষয় কি তোমরা লক্ষ্য করতে পারছো যে এখানে চক্র দুইটা ঠিক আছে, একটা এ চক্র আর একটা বি চক্র, বাট ফাংশনটা কোথায় জানো? ফাংশন হচ্ছে এই কার্বনটা, এই দুইটা কার্বন দেখো উভয় চক্রের ভিতরে কমন আছে, সাধারণ আছে। ঠিক আছে, এই দুইটা কার্বন বা এই বন্ধনটা উভয় চক্রের ভিতরে কমন আছে, এই যে সেই বন্ধনটা বা দুইটা কার্বন, এই বন্ধন বা দুইটা কার্বনের সাহায্যে দুইটা চক্র পরস্পর যুক্ত থাকে। তার মানে এই বন্ধন বা এই দুইটা কার্বন উভয় চক্রের ভিতরে কমন আছে, তাই এটাকে আমরা বলতে পারি বিগলিত চাকরিক যৌগ বা বিগলিত চক্র। এই যে সংজ্ঞাতে কিন্তু আমরা এমনটাই লিখেছিলাম, যেখানে দুইটা বা তারও বেশি চক্র থাকবে প্লাস দুইটা চক্রের মাঝে দুইটা সাধারণ বা কমন পরমাণু থাকবে, আছে না? দুইটা কমন পরমাণু কার্বন দুইটা চক্রের মাঝে কমন আছে না, তাই এটাকে আমরা বলি বিগলিত চাকরিক যৌগ, যার নাম ডেকালিন। ঠিক আছে, বাট এইখানে যদি তোমার রিং সংখ্যা দুইটা না হয়ে তিনটা হয়ে যায়
তখন কি তুমি তাকে ডেকালিন বলবা? না, তখন তার নাম হবে পারহাইড্রোঅ্যানথ্রাসিন। ঠিক আছে, তখন তার নাম হবে কি? পারহাইড্রোঅ্যানথ্রাসিন। এই ডেকালিন কিন্তু দুইটা চক্র থাকায় একে আমরা বাইসাইক্লিক যৌগ বলতে পারি, কিন্তু পারহাইড্রোঅ্যানথ্রাসিনে দেখো চক্র সংখ্যা এ বি সি তিনটা হয়ে গেছে, তাই আমরা এদেরকে বলি পলিসাইক্লিক যৌগ। ঠিক আছে, ঠিক তেমনি পারহাইড্রোফিনান্থ্রিনও একটা পলিসাইক্লিক যৌগ। আশা করি বিগলিত চক্র বা বিগলিত চাকরিক যৌগ চিনতে তোমাদের সমস্যা না। এখন এই ডেকালিনের আবার আরও একটা নাম আছে কিন্তু, হ্যাঁ, ডেকালিনের আরও একটা নাম আছে। ডেকালিনের এই নামটা কিভাবে করে জানো? তোমরা ফার্স্ট ইয়ারে যারা ইউপ্যাক নামকরণ শিখেছো তারা অনেকটা জানবা, বা আমার ইউটিউবে এ নিয়ে ক্লাসও দেওয়া আছে ইউপ্যাক নামকরণ নিয়ে। এটা তো ডেকালিন চক্র, তাই না? আমরা এদেরকে নামকরণ করি কিভাবে? 1 2 3 4 5 6 7 8, তারপর এখানে 9, এখানে 10, এভাবে তো আমরা নামকরণটা করি। ঠিক আছে, যারা এরকম বাইসাইক্লিক যৌগ আছে তাদের নামকরণটা এইভাবে হয়। কমন পরমাণু দুইটা নামকরণ সবার শেষে হয় নাম্বারিংটা। ওকে, এখন এদেরকে আরও একভাবে নামকরণ করা হয় ইউপ্যাক পদ্ধতিতে। নামটা কি? দুইটা চক্র থাকায় তাকে বাইসাইক্লো লিখতে হয় শুরুতে, বাইসাইক্লো, এরপর থার্ড ব্র্যাকেট ওপেন। এইবার দেখো আনকমন পরমাণুগুলোকে, দুই পাশে দুই চক্রের আনকমন পরমাণুর সংখ্যাগুলোকে লিখতে হয়। আচ্ছা, এই পাশে আনকমন পরমাণু কয়টা আছে? এটা কিন্তু কমন পরমাণু, এই 9 আর 10 কিন্তু দুইটা কমন, দুইটা চক্রের ভিতরে কমন আছে। আনকমন 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, বাম পাশের চক্রে 4টা পরমাণু আনকমন আছে, মানে 4টা কার্বন আনকমন আছে। এই যে 1 2 3 4, 4টা কার্বন পরমাণু আনকমন আছে, তাই আমরা লিখবো 4। ওকে, এরপর ডান পাশে কয়টা আনকমন আছে? 1টা 2টা 3টা 4টা, তাহলে আবারও লিখবো 4। ফুল স্টপও দেয় বা অনেকে কমাও দেয়। এইবার আমরা মাঝখানে কয়টা আনকমন আছে? এটাকে বলে ব্রিস্ট কার্বন। ঠিক আছে, এই দুইটাকে বলে ব্রিস কার্বন, মানে এই দুইটা চক্রের ভিতরে সংযোগ স্থাপন করছে না, এটাতে একে বলে ব্রিস কার্বন, সেতু কার্বন। তাহলে এইখানে দেখো তো একটাও আনকমন নাই। এই 9 নম্বরে উভয়ের ভিতরে কমন, 10 নম্বরে উভয়ের ভিতরে কমন আছে, মানে দুইটাই সংযোগ স্থাপন করছে, তাই আমরা এটাকে লিখি 0। ওকে, এই 440 কি বোঝা গেছে? বাম পাশে আনকমন আছে 1 2 3 4টা কার্বন, তাই 4 লিখলাম। ডান পাশে আনকমন আছে 1 2 3 4টা কার্বন, তাই 4 লিখলাম। এবার সর্বশেষ লিখতে হবে ব্রিস কার্বন। মাঝখানে কয়টা আনকমন আছে? একটাও নেই, কারণ দুইটাই কমন আছে, তাই মাঝখানে 0 দিয়েছি। এই জায়গাটাতে আমরা 0 বসিয়েছি। এবার দেখো টোটাল 10টা কার্বন না, তা আমরা একে বলি ডেকেন। হয়ে গেল আমাদের ডেকেন। তোমার এটাকে ডেকালিন, তাই তো? ডেকালিনের ইউপ্যাক নামকরণ বাইসাইক্লো 440 ডেকেন। যদি এগুলো অতটা প্রয়োজন না, আমি তোমাদের বেসিক জানানোর জন্য আর কি আলোচনাটা করলাম। তো আমি এটা বোঝানোর জন্য শুরুতে যেটা করেছি, আমি সিস ডেকালিন আর ট্রান্স ডেকালিন দুইটা কনফার্মেশনকে আলাদা আলাদাভাবে লিখে নিয়েছি। ঠিক আছে, ডেকালিনের দুইটা সমাণু পাওয়া যায়, সিস আর ট্রান্স ডেকালিন। আচ্ছা, তো ডেকালিনের আণবিক সংকেত হচ্ছে C10H18, এটা একেবারে মুখস্থ বিষয়। আমরা জানি ডেকালিনে 10টা কার্বন 18টা হাইড্রোজেন থাকে। এই ডেকালিনে দুইটা সমাণু আছে, একটা হচ্ছে সিস ডেকালিন আর একটা হচ্ছে ট্রান্স ডেকালিন। তো সিস ডেকালিন কেমন হয় দেখো, আমরা জানি ডেকালিন মানে দুইটা চক্র, একটাকে এ চক্র বলে আর একটাকে বি চক্র। ঠিক আছে, দুইটা নাম্বারিং করতে পারো এ বি দিয়েও। তো সিস ডেকালিন কেমন হয়? সিস ডেকালিনকে আমরা তিনভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে এই যে দুইটা বোল্ট সেন্টার করে, অথবা এইখানে কি আছে, এখানে দুইটা হাইড্রোজেন আছে না, সেই দুইটা হাইড্রোজেনকে আমরা এইভাবেও দেখাতে পারি সিস ডেকালিনের ক্ষেত্রে। এই যে বোল্ড অক্ষর, আচ্ছা আমি এটাকে একটু হাতে কলমে দেখাই। দেখো আমরা জানি যে ডেকালিন মানে দুইটা চক্র, তাই না? এই যে এরকম একটা চক্র, ওকে, ডেকালিন মানে দুইটা চক্র। এখন সিস ডেকালিনের কথা যখন বলবে তখন আমরা এটাকে এইভাবে প্রকাশ করব, এই দুইটা হচ্ছে প্রতিস্থাপক, এই দুইটা কার্বনকে বলে প্রতিস্থাপক, মানে এই দুইটা কার্বনের মাধ্যমে দুইটা চক্র পরস্পর সংযুক্ত থাকে। ঠিক আছে, তো সিস ডেকালিনকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা এখানে কিন্তু প্রতিটা পয়েন্টে হাইড্রোজেন আছে। ঠিক আছে, এখানে প্রতিটা পয়েন্টে হাইড্রোজেন আছে, তো সেই হাইড্রোজেনকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এইটা দ্বারা বোঝায়, এটা দ্বারা কি বোঝায় জানো? এই মোটা রেখা দ্বারা বোঝায় যে এই দুইটা চক্র তলের উপরে আছে। ঠিক আছে, এই দুইটা চক্র কোথায় আছে? তলের উপরে আছে। তাহলে সিস ডেকালিন যেহেতু বলছে, তাহলে দুইটাই তলের উপরে থাকতে হবে, অথবা দুইটাই তলের নিচে থাকতে হবে।
হ্যাঁ, নিচে তলের নিচেটা আমরা কীভাবে ভাঙা রেখা দিয়ে বোঝাই, এরকম ডটেড লাইন দিয়ে বোঝাই। তাহলে সিস ডেকালিনকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি দেখছো? প্রথমত আমরা দুইটাই গোল ভরাট করে দেখাতে পারি, অথবা এরকম দুইটা মোটা লাইন দিয়ে দেখাতে পারি। এই মোটা লাইনের অর্থ হচ্ছে এরা তলের উপরে আছে, ঠিক আছে? অথবা ডটেড লাইন দিয়ে দেখাতে পারি, ডটেড লাইনের অর্থ এরা তলের নিচে আছে। কিন্তু ট্রান্সডেকালিনের কথা যখন বলবে তখন কিন্তু তুমি এরকম দুইটাই সেম রাখতে পারবা না। আমরা জানি ট্রান্সডেকালিনে দুইটা সবসময় ভিন্ন ভিন্ন হয়, তাই না? এই যে তুমি তখন দুইটাকে ভরাট করতে পারবা না, যে কোনো একটা পয়েন্টকে তুমি গোল দিতে পারবা। অথবা এই মোটা লাইন তুমি আর দুইটা কার্বনে ব্যবহার করতে পারবা না, যে কোনো একটাতে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর একটাতে ভাঙা রেখা দিতে হবে। এর অর্থ হচ্ছে যে একটা তলের উপরে থাকবে আর একটা তলের নিচে থাকবে। অথবা তুমি উপরে ভাঙা লাইন দাও, নিচে মোটা লাইন ব্যবহার করো, মোটা রেখা ব্যবহার করো। এর অর্থ এইটা তলের নিচে আছে, এটা তলের উপরে আছে। তো এইভাবে কিন্তু আমরা সিস ডেকালিন আর ট্রান্সডেকালিনের কনফার্মেশন দেখাবো। হ্যাঁ, আমাদের কনফার্মেশন হয়নি, আমরা জাস্ট একটু সিম্পল চিত্র ব্যবহার করেছি। আমরা জানি যে এইসব কনফার্মেশন হচ্ছে চেয়ার কনফার্মেশন অধিক স্থিতিশীল, তাই না? তা আমরা এবার সেই চেয়ার কনফার্মেশনটা একটু দেখাবো। দেখো চেয়ার কনফার্মেশন তোমরা কিভাবে আঁকাবা। চেয়ার না হলে তুমি আসলে এদের স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারবা না। এই ধরনের চিত্র দিয়ে স্থিতিশীলতা ব্যাখ্যা করা পসিবল হয় না। আমি শুরুতে ট্রান্সডেকালিনের কনফার্মেশন, চেয়ার কনফার্মেশনটা দেখাচ্ছি। খুব ভালো করে দেখবা আমি কনফার্মেশনটা কিভাবে আঁকাই। এই যে প্রথম এইভাবে আঁকাবা। যেহেতু দুইটা চক্র বলেছে, তাহলে আমাদের এই ডেকালিনকে আমরা এটা কি বলতো, দুইটা চক্রই কিন্তু সাইক্লোহেক্সেন চক্র, ঠিক আছে? এই চক্রটাকে কিন্তু সাইক্লোহেক্সেন চক্র বলে। এই যে এটা কিন্তু এটা কিন্তু একটা সাইক্লোহেক্সেন চক্র, কারণ এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কার্বন আছে। 6টা কার্বন মানে আমরা জানি 6টা কার্বন মানে আমরা জানি হেক্সেন, কিন্তু চক্র আকারে যখন থাকে তাকে বলা হবে সাইক্লোহেক্সেন, ঠিক আছে? তাহলে দুইটা চক্র ডেকালিনের সাইক্লোহেক্সেনের দুইটা চক্র দ্বারা ডেকালিন তৈরি হয়। ওকে, তাহলে আমাদের যে চেয়ার কনফার্মেশন হবে এটাও অবশ্যই সাইক্লোহেক্সেনের কনফার্মেশন হবে। যদিও আমি কনফার্মেশন চিত্র এটা দেখাইছিলাম, তারপরে আবারও একবার দেখাচ্ছি। দেখো কনফার্মেশন কিভাবে আঁকাতে হবে। এই একটা চেয়ার আঁকালাম আর এই একটা চেয়ার আঁকালাম, হয়ে গেল আমার দুইটা চেয়ার, ঠিক আছে? এবার জাস্ট একটু রেখাগুলোকে ঠিক করবা। এই যে দেখো রেখাগুলোকে আমি কিভাবে ঠিক করি। ঠিক আছে? এই দুইটাকে সমান্তরালে রাখবা। এই দুইটাকে, এইটা আর এইটাকে সমান্তরালে রাখবা। হয়ে গেল একটা চেয়ার। আরও একটা চেয়ার জয়েন্ট দিতে হবে, যেহেতু ডেকালিনে দুইটা সাইক্লোহেক্সেন চক্র যুক্ত থাকে। তো এর সাথে দেখো এবার এই দুইটাকে সমান্তরালে রাখবা। এই দুইটাকে সমান্তরালে রাখবা, ঠিক আছে? ওকে, এইবার যদি আমি এই হাইড্রোজেন দুইটাকে প্রকাশ করব কোথায়? এই ব্রিস্ট কার্বনের দুই প্রান্তের মাথায়, ঠিক আছে? ব্রিস্ট কার্বন কোনটা? এইখানে এইটা, তার মানে এই অংশটা হচ্ছে ব্রিস্ট কার্বন। তাহলে এইখানে একটা হাইড্রোজেন দিবা, এইখানে একটা হাইড্রোজেন দিবা, ঠিক আছে? এবার একটু এদেরকে নাম্বারিং করবা। কীভাবে নাম্বারিং করবা দেখো, জাস্ট এই হাইড্রোজেন মানে ব্রিস্ট কার্বন এইখানে না, তা এর বাম পাশ থেকে নাম্বারিং করা শুরু করবা। 1 2 3 4। ব্রিস্ট কার্বনকে প্রথমে কোনোভাবেই নাম্বারিং করবা না, ওকে সবার শেষে 5 6 7 8। এইবার ব্রিস্ট কার্বনকে নাম্বারিং করবা 9 10, ঠিক আছে? এইভাবে নাম্বারিংটা করবা। ওকে, এই ট্রান্সডেকালিনে সবসময় মনে রাখবা, আমরা তো সাইক্লোহেক্সেনে পড়েছিলাম যে এরকম কার্বনের সাথে এরকম লম্বভাবে কোনো রেখা থাকলে, উপরের দিকে বা নিচের দিকে এরকম লম্বভাবে কোনো রেখা থাকলে তাকে অক্ষীয় বন্ধন বলে, আর এরকম হেলানোভাবে কোনো রেখা থাকলে তাকে বলে নিরক্ষীয় বন্ধন, তাই না? অক্ষীয় বন্ধনকে ইংলিশে অ্যাক্সিয়াল বলে, যাকে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি। নিরক্ষীয় বন্ধনকে ইংলিশে ইকুইটোরিয়াল বলে, যাকে ছোট হাতের ই দিয়ে প্রকাশ করি। তো এরকম প্রতিটা কার্বনে কিন্তু একটা করে অক্ষীয় আর নিরক্ষীয় হাইড্রোজেন আছে, ঠিক আছে? তো ট্রান্সডেকালিনে যেটা হয়, ট্রান্সডেকালিনে দুইটা ব্রিস্ট কার্বনের সাথে মানে দুইটা কমন কার্বনে যুক্ত হাইড্রোজেন দুইটাই অ্যাক্সিয়াল মানে অক্ষীয় হাইড্রোজেন হয়, ঠিক আছে? ট্রান্সডেকালিনে খুব ভালোভাবে মনে রাখবা, ট্রান্সডেকালিনে যে সংযোগকারী বন্ধনটা আছে বা দুইটা ব্রিস্ট কার্বন আছে, ব্রিস্ট কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেন দুইটাই অক্ষীয় হয়, দেখেছো? দুইটাই অক্ষীয় হাইড্রোজেন,
এই জন্য একে ফ্লিপিং মানে উল্টো করা, চক্র উল্টোকরণ সম্ভব হয় না, সেটা আমরা পরে বলবো, আগে চিত্রটা আঁকাই। এবার সিসডেকালিন কীভাবে আঁকাবা দেখো। সিসডেকালিনটা ট্রান্সডেকালিনের মতো এই অক্ষীয়র সাথে অক্ষীয়র সংযোগ হয় না। সিসডেকালিনে অক্ষীয়র সাথে নিরক্ষীয় হাইড্রোজেনের সংযোগ হয়। এই জন্য সিসডেকালিনের চিত্রটা এইরকম না হয়ে একটা চক্র উপরে যায় আর একটা চক্র নিচে যায়, হ্যাঁ, এইভাবে হয়। এই যে দেখো, দেখালে বুঝতে পারবো। এই 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 দুইটাকে সমান্তরালে রাখবা, এই সমান্তরালে রাখবা, হয়ে গেল একটা চক্র। এবার এর সাথে এই অংশটা হচ্ছে ব্রিস্ট বন্ধন, মানে সংযোগ স্থাপনকারী বন্ধন। এর সাথে আরও একটা চক্র কিভাবে যুক্ত হবে দেখো, এই 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 সর্বশেষ এই, হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে সিস সাইক্লোহেক্সেন, সিস ডেকালিন। এবার এই যে ব্রিস্ট কার্বনের সাথে যুক্ত দুইটা হাইড্রোজেনকে এই যে ব্রিজ অংশে দিয়ে দিবা, এখান থেকে একটা হাইড্রোজেনকে উঠায় দাও, আর এই যে অংশটা হাইড্রোজেন কোথায় কোথায় আছে দেখছো, জাস্ট এই ব্রিজ অংশ মানে সংযোগ স্থাপনকারী দুইটা কার্বন, কোনটা সে, এইটা আর এইটা না। তাহলে এই হাইড্রোজেনকে কিভাবে লিখবা, এই যে, ক্লিয়ার? ওকে, এখন আমরা ট্রান্সডেকালিনে দেখেছিলাম যে একটা সাইক্লোহেক্সেনের অক্ষীয় হাইড্রোজেনের সাথে আর একটা সাইক্লোহেক্সেনের অক্ষীয় হাইড্রোজেন যুক্ত হয়, কিন্তু সিসডেকালিনে এটা হয় না। সিসডেকালিনে একটার অক্ষীয় হাইড্রোজেনের সাথে আর একটার নিরক্ষীয় হাইড্রোজেন যুক্ত থাকে। ঠিক আছে, এটা হচ্ছে নিরক্ষীয় হাইড্রোজেন, কারণ এটা দেখো হেলানো আছে। ওকে, এবার নাম্বারিং কিভাবে করবো, অবশ্যই ব্রিস্টের বাম পাশ থেকে নাম্বারিংটা শুরু করবা, 1। এখন এইখানে কিন্তু কিছু নাই, আমাদের পয়েন্ট কিন্তু এইখানে, এই অংশটা জাস্ট এইখান থেকে আসছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 2, 3, 4, ও সরি, এটা কিন্তু ব্রিস্ট অংশ, ফলে এটাকে আমরা প্রথমে নাম্বারিং করতে পারবো না, একে শেষে করতে হবে। 5, 6, 7, 8, এইবার ব্রিস্ট অংশে যাব, 9, 10। ওকে, অনেকে কিন্তু এইখান থেকে শুরু করো, এটা ভুল। তাহলে আমাদের ব্রিস্ট অংশ সহ আমরা সিসডেকালিন দেখালাম। এখন সিসডেকালিন আর ট্রান্সডেকালিনের কনফার্মেশন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের যে মূল আলোচনার বিষয়বস্তু ছিল, আমরা প্রথমে যেটা করব, আমরা এই সিসডেকালিনের গঠন আলোচনা করব। তোমাদের প্রশ্নে আসে সিসডেকালিনের গঠন আলোচনা করো, এইরকম বললে তোমরা কোন অংশগুলো লিখবা দেখো, আমি হ্যান্ডনোটে কিন্তু সেটা বলে দিয়েছি। সিসডেকালিনের গঠন বললে জাস্ট 3টা পয়েন্ট লিখতে হবে, চিত্র আঁকিয়ে জাস্ট 3টা পয়েন্ট লিখতে হবে। 3টা পয়েন্টে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে সিসডেকালিনের এ চক্রের 2টা মিথিলিন গ্রুপ বি চক্রের প্রতিস্থাপক। আচ্ছা, চক্র তাহলে আমরা একটু দিয়ে নেই, বুঝতে তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে এ চক্র ধরো, এটা বি চক্র ধরো, ঠিক তেমনি ট্রান্সের ক্ষেত্রে এটা এ চক্র ধরো, এটা বি চক্র ধরো। তাহলে দেখো তো সিসডেকালিনের আমাদের কথার সাথে চিত্রে মিল আছে কিনা, আমরা শুধু সেটা দেখব। বলছে সিসডেকালিনের এ চক্রের 2টা মিথিলিন গ্রুপ, সেটা কারা, C1 মানে 1 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বনের 2টা মিথিলিন গ্রুপ বি চক্রের প্রতিস্থাপক। এই যে সিসডেকালিনের এটা তো সিসডেকালিন, তাই না? তাহলে সিসডেকালিনের এই এ চক্রের 2টা মিথিলিন গ্রুপ কোনটা সে, C1 আর C4, এটা এই বি চক্রের প্রতিস্থাপক। কেন বলা হচ্ছে, কারণ দেখো এর এই C1 এর সাথে মানে 1 নম্বর কার্বনের সাথে আর 4 নম্বর কার্বনের সাথে কিন্তু এই বি চক্রটা যুক্ত হচ্ছে। ঠিক আছে, এই 1 নম্বর কার্বনের সাথে বি চক্রের এই ব্রিজড অংশ আসছে, এইখানে এই 4 নম্বর কার্বনের সাথে বি চক্রের ব্রিজড অংশ আসছে। তাই বলা হচ্ছে যে সিসডেকালিনের এ চক্রের 1 নম্বর আর 4 নম্বর 2টা মিথিলিন গ্রুপ বি চক্রের প্রতিস্থাপক। ঠিক তেমনি একইভাবে বি চক্রের 5 নম্বর কার্বন আর 8 নম্বর কার্বন হচ্ছে মানে 5 নম্বর আর 8 নম্বর মিথিলিন গ্রুপ 2টা চক্র এ এর প্রতিস্থাপক। কথা কি বোঝা গেছে? জাস্ট এ চক্রের কথা যখন বলবা, এ চক্রের 1 নম্বর আর 4 নম্বর 2টা, এখানে কিন্তু 2টা মিথিলিন গ্রুপ আছে, প্রতিটা সেন্টারে কিন্তু একটা করে মিথিলিন গ্রুপ আছে। ঠিক আছে, প্রতিটা সেন্টারে কিন্তু একটা করে বন্ড CH2 বা মিথিলিন গ্রুপ আছে, এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি ডেকালিনের চিত্র আঁকানোর সময়। তো এখানে যেটা আমরা লিখব যে এ চক্রের C1 মানে 1 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বন 2টা হচ্ছে বি চক্রের প্রতিস্থাপক। একইভাবে বি চক্রের 5 নম্বর আর 8 নম্বর 2টা মিথিলিন গ্রুপ হচ্ছে এ চক্রের প্রতিস্থাপক, মানে একটা আর একটা অংশে প্রতিস্থাপিত হচ্ছে। ওকে, 1 নম্বর পয়েন্ট আমরা দেখলাম। 2 নম্বর পয়েন্ট বলছে সিসডেকালিনের তলীয় গঠনে কমান বন্ধনযুক্ত কার্বন দ্বয়ে যে হাইড্রোজেন পরমাণু দুটো থাকে
তারা অক্ষীয় আর নিরক্ষীয় অবস্থানে অর্থাৎ সিস অবস্থানে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে সেই সিস ডেকালিনের তলীয় গঠন। বলা হয়েছিল যে এর যে কমন বন্ধন কোটায় যে 9 আর 10 নম্বর কার্বন দুইটা হচ্ছে কমন কার্বন এবং এই বন্ধনটা হচ্ছে কমন কার্বন, মানে এই বন্ধনের মাধ্যমে দুইটা চক্র যুক্ত থাকে। ওকে, তো এই বন্ধনযুক্ত এই দুইটা কার্বনে দুইটা হাইড্রোজেন থাকে, 9 একটা হাইড্রোজেন 10 একটা হাইড্রোজেন আছে না, 9 একটা হাইড্রোজেন 10 একটা হাইড্রোজেন। এই দুইটা হাইড্রোজেন একটা অক্ষীয় আর একটা নিরক্ষীয় অবস্থানে থাকে, এই জন্য এরা সিস ডেকালিন বলে। ঠিক আছে, ট্রান্সডেকালিনে কিন্তু দুইটাই অক্ষীয় বা দুইটাই নিরক্ষীয় হয়, কিন্তু সিস ডেকালিনে একটা অক্ষীয় হাইড্রোজেন হলে আর একটা নিরক্ষীয় হাইড্রোজেন হয়, এটাই কিন্তু আমাদের বলা হচ্ছে। ঠিক আছে, ওকে, তো চক্র এ এর সংযোগকারী হাইড্রোজেনটা নিরক্ষীয়তে থাকলে চক্র বি এর সংযোগকারী হাইড্রোজেন থাকবে অক্ষীয় অবস্থানে। ঠিক আছে, তো আমরা এইভাবে কিন্তু 2 নম্বর পয়েন্টটা লিখতে পারি। ওকে, 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সিস ডেকালিনের রিং ফ্লিপিং বা চক্র উল্টোকরণ সম্ভব, অর্থাৎ সিস আকারকে সম্পূর্ণ উল্টিয়ে অন্য আরেকটা আকারে রূপান্তর করা যায়, যেখানে অক্ষীয় হাইড্রোজেনটা চলে যায় নিরক্ষীয় পজিশনে আর নিরক্ষীয় হাইড্রোজেনটা চলে যায় অক্ষীয় পজিশনে, কিন্তু ট্রান্সডেকালিনে এরকম উল্টোকরণ সম্ভব হয় না। এই চক্র উল্টোকরণ বা রিং ফ্লিপিং কিন্তু আমি কনফার্মেশন চ্যাপ্টারে আলোচনা করেছিলাম, তোমরা যারা এখনও বিষয়টা জানো না এখান থেকে দেখে নিও। তারপরেও আমি একবার বলি, দেখো চক্র উল্টোকরণ বলতে কি, এই রিংটাকে সম্পূর্ণ উল্টিয়ে নতুন আর একটা রূপ দেওয়া যায়, আরও একটা চক্র এখানে আঁকানো যায়, এটাকে সম্পূর্ণ উল্টানো পসিবল। ঠিক আছে, এই চক্রটাকে সম্পূর্ণ রিং ফ্লিপিং, ইংলিশে বলে রিং ফ্লিপিং বা বাংলায় বলে চক্র উল্টোকরণ, অর্থাৎ এটাকে উল্টিয়ে সম্পূর্ণ নতুন আর এক ধরনের চক্র বানানো যায়। সেটা একমাত্র সিস ডেকালিনের ক্ষেত্রে সম্ভব হয়, কারণ এর অক্ষীয় একটা চক্রের অক্ষীয় হাইড্রোজেন আর একটা চক্রের নিরক্ষীয় হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে বলে। বাট ট্রান্সডেকালিনে এটা হয় না, কারণ এর দুইটা হাইড্রোজেনই অক্ষীয় বা নিরক্ষীয় হয়ে যায়, দুইটাই সেম হয়ে যায় এবং অপোজিটে চলে যায়, তাই এদেরকে রিং ফ্লিপিং করানো কোনোভাবেই পসিবল হয় না, চক্র উল্টোকরণ করানো যায় না। কিন্তু সিস ডেকালিনের ক্ষেত্রে এটা যায়, উল্টিয়ে সম্পূর্ণ আরও এক ধরনের চিত্র আঁকানো যায়। এই অংশটা মনে করো উপরে চলে যাবে আর এই অংশটা নিচে চলে যাবে, এই নিরক্ষীয় হাইড্রোজেন অক্ষীয় পজিশনে চলে যাবে, এই অক্ষীয় হাইড্রোজেন নিরক্ষীয় পজিশনে চলে আসবে, যদিও আমাদের সেটা দেখানোর প্রয়োজন হয় না, এটা লিখে দিলেই আনাফ। ওকে, তাহলে আমরা সিস ডেকালিনের গঠন কিন্তু আলোচনা করে ফেললাম। তোমাদের সিস ডেকালিনের গঠন পড়লে জাস্ট এই 3টা পয়েন্ট দিবা। এবার আসে আলোক সক্রিয়তা বিষয়টা। বলছে সিস ডেকালিনে যেহেতু রিং ফ্লিপিং সম্ভব, তাই একটা চক্রের অক্ষীয় বন্ধন অন্য চক্রের নিরক্ষীয় বন্ধনের দ্বারা বিগলিত হয়ে যায়, তাই সিস ডেকালিনের কনফরমেশনাল এনান্সিওমার পাওয়া যায় যারা একে অপরের দর্পণ প্রতিবিম্ব, তাই সিস ডেকালিন কী হয়, আলোক সক্রিয় হয়। কিন্তু ট্রান্সডেকালিনে প্রত্যেকেই অন্য চক্রের সাথে নিরক্ষীয় বন্ধন দ্বারা বিগলিত হয়, এই জন্য ট্রান্সডেকালিনের চেয়ার কনফরমেশনে ফ্লিপ বা রিং ফ্লিপিং বা উল্টোকরণ সম্ভব হয় না এবং আর একটা কনফরমেশন পাওয়া পসিবল নয়। এই জন্য ট্রান্সডেকালিনে কী হয়, তোমার আলোক নিষ্ক্রিয় হয়। এছাড়াও আমরা দেখি ট্রান্সডেকালিনের 9 নম্বর আর 10 নম্বর যে দুইটা সংযোগকারী কার্বন আছে তাদের ভিতরে কেন্দ্র প্রতিসাম্যতা আছে, আর ট্রান্সডেকালিন অণুতে তলীয় প্রতিসাম্যতা আছে। তাই প্রতিসাম্য উপাদান থাকলে তারা কি আলোক সক্রিয় হতে পারে নাকি? হতে পারে না, তাই তারা আলোক নিষ্ক্রিয়। এবার চলো চিত্র দিয়ে বিষয়টা আমরা আরও ক্লিয়ার হয়। এই যে দেখো, প্রথমে আমরা আসি ট্রান্সের ক্ষেত্রে। দেখো ট্রান্সের দুইটা হাইড্রোজেনই সংযোগকারী দুইটা হাইড্রোজেনই হয় অক্ষীয় হবে অথবা নিরক্ষীয় হবে, কখনোই একটা অক্ষীয় একটা নিরক্ষীয় এরকম হবে না। তো এইরকম অক্ষীয় নিরক্ষীয় ক্ষেত্রে রিং ফ্লিপিং সম্ভব না, মানে এই চক্রটাকে ঘুরিয়ে আরও একটা কনফার্মেশন পাওয়া কোনোভাবে পসিবল না। তো আমরা যদি এখান থেকে আরেকটা কনফার্মেশন না পাই, মানে এরকম সেম আরেকটা চক্র না পাই, আরেকটা এনান্সিওমার না পাই, তাহলে এটা আলোক সক্রিয় তো হওয়ার সম্ভবই নয়, তাই না? তাই বলি এটা আলোক নিষ্ক্রিয়। এছাড়াও দেখো এর এই মাঝখান বরাবর ভাগ করে দিলে উপরের অর্ধাংশ নিচের অর্ধাংশ সেম হয়ে যায়, তার মানে কি এখানে তলীয় প্রতিসাম্যতা আছে। ঠিক আছে, তা তলীয় প্রতিসাম্য থাকলে সে কি আলোক সক্রিয় হতে পারে না, তাই ট্রান্সডেকালিন আলোক নিষ্ক্রিয়। ওকে, সিস ডেকালিনের ক্ষেত্রে যেটা হয়, এর রিং ফ্লিপিংয়ের মাধ্যমে সম্পূর্ণ এইরকম দুইটা চক্র বিশিষ্ট আরও একটা কনফার্মেশন পাওয়া যায়, যারা একে অপরের দর্পণ প্রতিবিম্ব। ঠিক আছে, যারা একে অপরের দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করে, তাই বলা হয় সিস ডেকালিন আলোক সক্রিয়। আশা করি তোমরা ডেকালিনের আলোক সক্রিয়তা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এবার আসি ডেকালিনের স্থিতিশীলতার বিষয়টা নিয়ে। ডেকালিনের ক্ষেত্রে সিস আর ট্রান্স গঠনের মধ্যে ট্রান্সডেকালিন সবচেয়ে বেশি স্থিতিশীল। কেন? কারণ সিস ডেকালিনে দ্বিঅক্ষীয় আন্তঃক্রিয়া কাজ করে, কিন্তু ট্রান্সডেকালিনে এই ধরনের আন্তঃক্রিয়া নেই বললেই চলে বা সামান্য আছে।
এছাড়াও ট্রান্সডেকালিনের চক্র উল্টোকরণ কোনোভাবে পসিবল নয়, কিন্তু সিসডেকালিনকে ইচ্ছা মতো ফ্লিপিং করানো যায়। তাহলে তো সিসডেকালিনকে যদি ইচ্ছা মতো ঘোরাও তাহলে তো এর স্থিতিশীলতা থাকবে না, তাই না? এই জন্য বলে ট্রান্সডেকালিনের স্থিতিশীলতা বেশি। এছাড়াও সিসডেকালিনের ভিতরে দেখো এক ধরনের আন্তঃক্রিয়া কাজ করে, যেটা ট্রান্সডেকালিনে কাজ করে না, তাই ট্রান্সডেকালিনের স্থিতিশীলতা বেশি। আন্তঃক্রিয়া হলে তো তার স্থিতিশীলতা কমবে, তাই সিসডেকালিনের স্থিতিশীলতা কমে যায় আন্তঃক্রিয়ার কারণে। এছাড়াও ডেকালিনে বিউটেন গস আন্তঃক্রিয়া হিসাব করে দেখা গেছে যে ট্রান্সডেকালিনে এইরকম কোনো বিউটেন গস আন্তঃক্রিয়া নেই, কিন্তু সিসডেকালিনে 3টা বিউটেন গজ আন্তঃক্রিয়া আছে। তো বিউটেন গজ আন্তঃক্রিয়া যারা আছে তার স্থিতিশীলতা কমবে, তাই সিসডেকালিনের স্থিতিশীলতা ট্রান্সডেকালিনের থেকে কম। চলো চিত্র দিয়ে বিষয়টা আমরা আরো ক্লিয়ার হই। ওকে, দেখো সিসডেকালিন এইখানে কি কি আছে, আমি শুরুতে এখানে তোমাদের চিত্রটা দিয়ে দেখাই দেই। এই সিসডেকালিন অণুতে অত্যাধিক পরিমাণে ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া কাজ করে। এখানে আছে 3টা গস আন্তঃক্রিয়া, দ্বিঅক্ষীয় আন্তঃক্রিয়া, রিং ফ্লিপিং, এতগুলো জিনিস যার ভিতরে আছে সে কি স্থায়ী হতে পারে? কোনোভাবেই পারে না। এখন আসি গস আন্তঃক্রিয়া কি। দেখো আমরা এগুলো আসলে কনফার্মেশন চিত্রে অনেকগুলো বলা হয়েছে, এখন যতই বলতে যাব ততই ভিডিও লং হয়ে যাবে। আমরা গসের চিত্র, বিউটেনের গস চিত্র পড়েছিলাম, মনে আছে কি তোমাদের? যেখানে আমরা দেখেছিলাম যে প্রতিস্থাপকগুলো এরকম 60 ডিগ্রি কোণে অবস্থান করে, তাই না? এরকম পড়েছিলাম আমরা বিউটেন গস আন্তঃক্রিয়ার ওখানে। তো এই যে প্রতিস্থাপকগুলো এরকম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে, এর ফলে এখানে এক ধরনের স্টেরিক বিকর্ষণ বা বাধা কাজ করে, যেটাকে বলা হয় বিউটেন গস আন্তঃক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে গস কনফার্মেশনের ক্ষেত্রে সম্ভব হয়। তো এটা গস কনফার্মেশনে প্রতিস্থাপকগুলো এরকম 60 ডিগ্রি ব্যবধানে পাশাপাশি অবস্থান করলে এক ধরনের স্টেরিক বাধা কাজ করে, যেটাকে বিউটেন গস আন্তঃক্রিয়া বলে। তো এই রকম বিউটেন গস আন্তঃক্রিয়া সংগঠিত হয় কোথায়? এই সিসডেকালিনে। ঠিক আছে, এটা কিভাবে হয় দেখো, 4, 10, 5, 6 এই 4টা কার্বন, কোথায় সে 4, 10, 5, 6 এই 4টা কার্বন দেখো, প্রত্যেকটাকে যদি তুমি গস কনফার্মেশনের দেখাও, যদি আমাদের এখানে গস কনফার্মেশন আঁকানো পসিবল না, এখন ওগুলো অনেক লং হয়ে যাবে, এদেরকে গস কনফার্মেশনে যদি রূপান্তর করো, এই 4, 10, 5, 6 4, 10, 5, 6 এদের ভিতরে এক ধরনের আন্তঃক্রিয়া কাজ করবে, কারণ প্রত্যেকে 60 ডিগ্রি কৌণিক ব্যবধানে অবস্থান করে। ঠিক আছে, আরেকটা কি 4, 10, 9, 8 4, 10, 9, 8 এই যে 4, 10, 9, 8 এদের ভিতরে এক ধরনের বিউটেন গস আন্তঃক্রিয়া আছে। আর একটা 8, 9, 1, 2 এই 8, 9, 1, 2 এই যে। ঠিক আছে, তাহলে টোটালি 3টা বিউটেন গস আন্তঃক্রিয়া এখানে কাজ করে। এছাড়া আছে দ্বিঅক্ষীয় আন্তঃক্রিয়া। মানে কি দ্বিঅক্ষীয় মানে কি? মানে যে কোনো একটা পজিশন সেট করো, জাস্ট মনে করো আমি এইখানে হাইড্রোজেনটা আছে অক্ষীয়ভাবে, ঠিক আছে, আর এই 1-এ হাইড্রোজেনটা আছে অক্ষীয়ভাবে। আমরা জানি যে একটা যেখানে হাইড্রোজেন অক্ষীয় থাকে তার পরবর্তী কার্বনে গিয়ে হাইড্রোজেনটা কী হয়ে যায়? নিরক্ষীয় হয়ে যায়। ঠিক আছে, মানে একটা অক্ষীয় একটা নিরক্ষীয়, একটা অক্ষীয় একটা নিরক্ষীয়, এইভাবে চলতে থাকে। তাহলে এই 3-এ যদি হাইড্রোজেন অক্ষীয় হয়, 2-এ নিরক্ষীয় হবে, 1-এ আবারও অক্ষীয় হয়ে যাবে না? তো এই 1 নম্বরের অক্ষীয় হাইড্রোজেন আর 3 নম্বরের অক্ষীয় হাইড্রোজেনের ভিতরে এক ধরনের ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া কাজ করে, যেটাকে দ্বিঅক্ষীয় আন্তঃক্রিয়া বলে। ঠিক আছে, স্টেরিক বাধা কাজ করে। তাহলে এইটা সিসডেকালিনের ক্ষেত্রে সম্ভব হয়। তো সিসডেকালিনে এতগুলো বাধা বিপত্তি থাকলে সে কি আর স্থিতিশীল হতে পারে না, তাই সিসডেকালিনের স্থিতিশীলতা কম হয়ে যায়। কিন্তু ট্রান্সডেকালিনে এক্ষেত্রে এরকম কিছুই হয় না, সম্ভব হয় না, তাই ট্রান্সডেকালিন অধিক স্থায়ী হয়। আশা করি তোমরা প্রশ্ন যেভাবে আসুক না কেন, যদি তোমাদের স্থিতিশীলতা আলোচনা করতে বলে জাস্ট এই অংশটা আলোচনা করে দিবা চিত্র এঁকে। যদি তোমাদের আলোক সক্রিয়তা আলোচনা করতে বলে জাস্ট এই অংশটা আলোচনা করে দিবা চিত্র এঁকে। যদি তোমাদের গঠন আলোচনা করতে বলে জাস্ট এই অংশটা আলোচনা করে দিবা। আর যদি তোমাদের অনলি জ্যামিতিক সমানুতা বা কনফার্মেশন চিত্র আলোচনা করতে বলে, তাহলে জাস্ট এই চিত্র দিয়ে জাস্ট 2-1 কথা লিখে দিলে এনাফ।